একটা সংসারের কাজ কখনো শেষ হবার নয়। সারাটা দিন কত যে কাজ করতে হয় আমাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ KSM কুকারি। কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার পেজটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন। আমি কিন্তু আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। সকালবেলা আজকে বাইরে হাঁটতে বের হব। আসলে সেরকম ভাবে নিজের কোনো যত্ন নেওয়া হয় না। এখন থেকে যদি নিজের প্রতি যত্ন না নেওয়া হয় তাহলে পরবর্তীতে আমারই সমস্যা হবে। তাই আগে নিজেকে সুস্থ রাখতে হবে, নিজের প্রতি খেয়াল রাখতে হবে, নিজের যত্ন নিতে হবে। দিন শেষে আমার আসলে কেউই নেই। তাই এখন থেকে সময় পেলে হাঁটতে বের হতে হবে। হাঁটার বিকল্প আসলে কিছুই নেই। সাংসারিক তো অনেক কাজকর্মই তো করি, কিন্তু এতে আসলে কিছুই হয় না। বিশেষ করে মেয়েরা 30-এর পর একটা রুটিনের মধ্যে চলাফেরা করলে অনেকটা নিজেকে ফিট রাখা যায়। আবার এই 30-এর পরেই কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হই আমরা মেয়েরা। তাই খাওয়া দাওয়া, চলাফেরা সব কিছু একটা রুটিনের মধ্যে নিয়ে আসাই ভালো। একটা সময় আমার এই সব কিছু একটা নিয়মের মধ্যে সীমাবদ্ধ ছিল। মাঝখানে অগোছালো জীবনযাপন করেছি, এখন আবার নিয়মের মধ্যেই চলাফেরা করছি। বাসার সবাই কিন্তু ঘুমে। আমি আপনাদের ভাইয়াকে রাত্রেই বলে রেখেছিলাম সকালবেলা যে হাঁটতে বের হব। নিয়ম করে আধা ঘন্টা হাঁটলেই এনাফ। আমরা কম বেশি জানি ফেনী, নোয়াখালী, কুমিল্লা বন্যা জলে প্লাবিত হয়ে যাচ্ছে। নিজের ভালোবাসার দেশটা যখন বন্যা জলে ভেসে যাচ্ছে তখন ভালো থাকি কি করে বলেন তো? আমি না হয় ঢাকায় আছি, সেফে আছি, কিন্তু আমার অঞ্চলের মানুষগুলো তো ভালো নেই। একটা কথা ভেবেই নিয়েছি, যা হচ্ছে হোক, দেখি কতদিন সহ্য করতে পারি। এই বছর বিপদ যেন আমাদের পিছু ছাড়ছে না। পরিস্থিতি কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না। একটার পর একটা বিপদ আমাদের দেশের উপর লেগেই আছে। দেশের অবস্থা ঠিক না হতে আবার এত বড় একটা বন্যার ধাক্কা। এই 2024-এ যে বিপদ আমাদের শুরু হলো, আল্লাহ জানে এই বিপদ কবে আমাদের পিছু ছাড়বে। প্রতি বছর বর্ষাকালে আমাদের যে বন্যাটা হয় সেটার জন্য আমরা কিন্তু আগাম একটা প্রস্তুতি নিতে পারি, কিন্তু এইবার বাদের পানিতে যে বন্যাটা হয়েছে সেটার জন্য কিন্তু আমরা আগাম প্রস্তুতি নেওয়ার সুযোগে পাইনি। অন্যান্যবার যে বন্যা হয়েছিল সেই বন্যার পানিগুলো কিন্তু আস্তে আস্তে বেড়েছে। এবার বাদের পানিগুলো কিন্তু খুব অতি দ্রুত বেড়ে গেছে। আমাদের যাদের অবস্থান ঢাকাতে, আমাদের তেমন তো কোনো সমস্যা নেই, কিন্তু কুমিল্লা, ফেনী, সিলেট এদের অবস্থা খুবই ভয়ঙ্কর। এইদিকে আমি আমার বাড়িতে খবর নিয়েছি, আমার আম্মা থেকে আমাদের বাড়িতে বেশি একটা পানি ওঠেনি, কিন্তু আমার যেসব রিলেটিভরা একটু গ্রাম সাইডে থাকেন তাদের অবস্থা খুবই ভয়াবহ হয়েছে। আমাদের মেয়েদের জীবন এমন কেন বলেন তো? বিয়ের আগে বাবার বাড়িতে বন্দি, বিয়ের পর স্বামীর বাড়িতে বন্দি। আমি এখন চাইলেও ছুটে যেতে পারবো না তাদের কাছে। তবে মন থেকে দোয়া করি তারা সবাই যেন এই পরিস্থিতি থেকে খুব দ্রুত পরিত্রাণ পায়। গত কয়েকদিন ধরে তো ফেসবুকে ঢোকা যাচ্ছে না। ফেসবুকে ঢুকলে যে ধরনের ছবিগুলো সামনে আসে, বাচ্চা আর বিশেষ করে বৃদ্ধ যারা আছেন তাদের ছবিগুলো দেখলে আসলে বুকটা ভিতর থেকে কেমন যেন কেঁপে ওঠে। আমার সন্তানকে তো আমি অনেকটা আগলে রাখছি, শুকনো বিছানায় ঘুমাতে দিতে পারছি, আমি ঠিক মতো খাবার দিতে পারছি, কিন্তু এমন অনেক ফ্যামিলি আছে যারা কিনা তাদের সন্তানগুলোকে একটু শুকনো বিছানায় বসার জায়গা দিতে পারছে না, একটু শুকনো খাবার তাদের হাতে তুলে দিতে পারছে না। এগুলো চিন্তা করলে আসলে ভিতর থেকে কেমন যেন আনমনে হয়ে যায়। আমি যতটুকু শুনেছি ফেনীর দিকের অবস্থা খুবই খারাপ। ফেনী শহরে গলা পর্যন্ত পানি, আর ভিতরে যেগুলো এলাকা আছে ওখানে তো কেউ যেতে পারছে না তার নিয়ে। তাদের অবস্থা কতটা ভয়াবহ আল্লাহই জানে। আমরা কিন্তু একটা কথা প্রায় শুনি, বিপদ যখন আসে চারদিক থেকেই আসে, আর বিপদে ধৈর্য ধারণ করতে হয়। আর কতটা ধৈর্য ধারণ করলে সমাধান হবে আর কবে হবে সেটাই আসলে ভেবে পাচ্ছি না। একটা সময় ধৈর্য হারা হয়ে যাচ্ছে। আসলে এর শেষ কোথায়? যারা বন্যা বিভিন্ন জায়গায় আটকে পড়েছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি দেখলাম যে সবাই সবার মতো চেষ্টা করে যাচ্ছে। এমনকি সাধারণ জনগণও বসে নেই, অনেকে দেখেছি বিভিন্ন টিম নিয়ে যাচ্ছে তাদের সাহায্য করার জন্য। আবার সাধারণ জনগণ যারা আছে তারাও কিন্তু বসে নেই। আসলে সর্বস্তরের মানুষ যে যেখান থেকে পারছে যতটুকু পারছে সেভাবেই কিন্তু সাহায্য করছে। খুব ইচ্ছে করতেছে বন্যায় যেসব মানুষরা অনেক কষ্ট করতেছে তাদের পাশে যেয়ে দাঁড়ায়, কি একটা কপাল সেটাও পারতেছি না। তো আমি পারছি না তো কি হয়েছে? আপনারা যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন, সব এলাকায় বন্যার্তদের জন্য টিম বসেছে, তাদের মাধ্যমে সাহায্য করতে পারেন। এইদিকে আমি বাইরে থেকে হেঁটে এসে খালি পেটে এক গ্লাস লেবু পানি খেয়েছি।
প্রতিটা দিনই রাত্রেবেলা চিন্তা করে রাখি সকালবেলা উঠে নিয়ম করে খাবো। কিন্তু সেরকমভাবে নিয়ম করে খাওয়া হয় না। কাজের চাপে কিন্তু ভুলেই যাই। পরবর্তীতে কিন্তু সবাইরই কাজ ঠিকঠাক মতো করে দেই কিন্তু নিজের কাজের বেলায় যত সব অবহেলা। এই তো লেবু পানিটা খাওয়া শেষ করে এই যে রান্নাঘরের কাজে লেগে পড়েছি। এখন কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আমি সবসময় সকালে নাস্তা বানানোর আগে রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিই। এতে করে পরবর্তীতে কাজগুলো করতে খুবই শান্তি লাগে। আর যদি গোছানো না হয় মনে হয় যেন দুনিয়ায় ঝামেলা হয়ে আছে রান্নাঘরে। তারপরে কিন্তু এই যে চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি। এগুলো কিন্তু প্রতিনিয়তই পরিষ্কার করতে হয়। তারপরেও এই যে দেখবেন কিছুক্ষণ পরে রান্না বান্না করলে আবার তেল ঝোল পড়ে অপরিষ্কার হয়ে যাবে। তো পরিষ্কার করা জিনিস দেখতে কিন্তু সবার কাছেই বেশ ভালো লাগে। আমি যতটুকু জানি মেয়েরা কম বেশি সবাই কিন্তু সংসার প্রেমী হয়। কোনো কিছুর বিনিময়ে সংসারটাকে ছাড়তে চায় না তারা কেউই। অনেক মেয়েকে বলতে শুনেছি অবহেলা, অপমান, লাঞ্ছনা সহ্য করে পড়ে আছে শুধু সংসারটাকে ভালোবাসে বলে। একদিন সংসার করা পুরুষের প্রতিও নারীদের আজন্ম একটা টান থাকে। মেয়েরা সব সময় ভালো খাবার কিন্তু স্বামীকে খাওয়াতে পছন্দ করে, যার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, কোনো রক্তের সম্পর্ক নেই। অচেনা একটা মানুষের সাথে সারা জীবন কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখে শুধুমাত্র একটা মেয়ে। মেয়েদের মন কিন্তু অত্যন্ত কোমল, নরম প্রকৃতির হয়। তাই এদেরকে একটু আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে আগলে রাখা যায়। অনেকে আবার মনে করেন নারীদেরকে একটু বেশি ভালোবাসলে, তাদের সাথে ভালো ব্যবহার করলে তারা মাথায় উঠে বসে। তো তারা কিন্তু সবসময় রশিটাকে টাইট দিয়ে রাখতে চায়। তো তাদের জন্য আমি বলতে চাই রশি কিন্তু বেশি টাইট দিলে একসময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। সন্তান যদি কোনো একটা ভালো কাজ করে তাহলে সবাই বলে যে বাবার মতো হয়েছে, আর একটু ব্যতিক্রম হলে বলে যে মায়ের মতো হয়েছে। সংসার জীবনে সব ব্যর্থতার দায় কোনো না কোনো কারণ ছাড়াই মেয়েদের ঘাড়ে এসে পড়ে। অথচ সারা জীবন মেয়েরা মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, শ্রম দিয়ে, সেবা দিয়ে স্বামীর সংসারটাকে নিজের সংসার মনে করে সারাটা জীবন আগলে রাখার চেষ্টা করে। সংসার হচ্ছে নদীর মোহনার মতো। এখানে মানুষ একটি বন্ধনে আবদ্ধ হয়ে সুখ দুঃখের অংশীদার হয়। আমার কাছে মনে হয় ভালোবাসা যে পেল না, ভালোবাসা যে কাউকে দিতে পারলো না, সংসারে তার মতো দুর্ভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। সুখ দুঃখ কষ্ট বেদনা সব কিছু মিলিয়ে একটা সংসার। একটা সংসারে সবসময় যে সুখ থাকবে সেরকমটাও নয়, একটা সংসারে সবসময় যে কষ্ট থাকবে সেরকমটাও নয়। যখন কষ্ট হবে কষ্টের পরে কিছুদিন পরেই কিন্তু সুখ আসবে। আবার যখন সুখ থাকে তার কিছুদিন পরেই কিন্তু কষ্ট আসে। এই সব কিছু মিলিয়ে সংসার জীবন যখন শুরু করেছিলাম তখন কিন্তু অবুঝ ছিলাম। কোনো কিছুই বুঝতাম না, ভালো কথা মন্দ কথা কোনোটাই বুঝতাম না। কেউ ভালো কথা বললে সেটাতেও হাসতাম, আবার মন্দ কথা বললে সেটাতেও হাসতাম। অনেকে যে আমাকে অনেকভাবে কথা শোনাচ্ছে সেটাও বুঝতে পারতাম না। তো এখন আসলে ওই ব্যাপারগুলো আমার কাছে মনে পড়ে। সে সময়ের বুদ্ধি আর এই সময়ের বুদ্ধি কখনোই একই রকম হবে না। মানুষের বয়স বাড়ার সাথে সাথে নিজের বুদ্ধিটাও কিন্তু বাড়ে। তো তখন তো অনেক কিছুই বুঝতাম না, আর এখন এই পর্যায়ে এসে আসলে অনেক কিছুই বুঝতে পারি। তো মানুষ কিন্তু সবসময় একই রকম থাকে না। দিন যাচ্ছে, বয়স বাড়ছে, আর বয়স বাড়ার সাথে সাথে মানুষের মধ্যেও কিন্তু একটা চেঞ্জ চলে আসে। ধৈর্যটাও আর আগের মতো আর থাকে না। আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে যখনই আপনি একটা কথার উত্তর দিয়ে দিবেন তখনই হয়ে যাবেন খারাপ। এটা কিন্তু এক যুগ আগেও ভালো ছিলাম, এক যুগ পরে হয়ে গেলাম খারাপ একটা কথার উত্তর দিয়েছি বলে। এরকমটাই হয় কিন্তু সংসার জীবনে। এখন কে কি মনে করলো এগুলোর আমি ধার ধারি না। আমার জায়গায় আমি ঠিক। তাই কে কি বললো আমি ওগুলোও কানে নিই না। অবশ্যই আমি বলার অপশন রাখতেছি না। সবার সব কিছু প্রয়োজন হওয়ার আগেই সব কিছু তাদের সামনে হাজির করে দিচ্ছি। এরই মধ্যে রান্নাঘরে যত মোছামাছির কাজ ছিল সব করে নিয়েছি। এলোমেলো প্লেট বাটিগুলো গুছিয়ে নিয়েছি। সারাটা দিনে কত যে ধোয়াধাইয়ের কাজ করতে হয় আর কতবার যে থালা বাসন ধুতে হয় তা কিন্তু বলে শেষ করা যাবে না। প্রতিদিনই এভাবে করে সবকিছু গুছিয়ে কাজগুলো করে নিই। এই যে রাতের কিছু প্লেট বাটি জমেছিল সেগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি। প্রথমে যদি নাস্তা বানানোর কাজে হাত দিই তাহলে চারপাশে মনে হয় কি অনেক ঝামেলা হয়ে আছে। তাই আগে হাতের এই কাজগুলো সেরে একেবারে নাস্তা বানাতে যাব। এর মধ্যে পাকঘরটাও কিন্তু ঝাড়ু মোছা দেওয়া হয়ে গিয়েছে। একেবারে সব কাজ সেরে এখন সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি।
সকালে নাস্তার জন্য রুটি পরোটা বানাবো, সাথে চায়ের পানি বসিয়ে দিয়েছি। সকালে তো আমার কাছে এবং আপনাদের ভাইয়ের কাছে রুটি পরোটার উপরে কোনো নাস্তাই হয় না। সকালে নাস্তার জন্য রুটি পরোটা ভাজি, এটাই বেস্ট। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সকাল সকাল সব কাজ সেরে নিলে কাজের প্রেশার কম থাকে। এখন সবাই ঘুমাচ্ছে, যার জন্য আমিও আস্তে ধীরে কাজগুলো করে নিচ্ছি। এরই মধ্যে আমার আটা করা হয়ে গিয়েছে, অফ ক্যামেরায় ভাজি কেটে নিয়েছি। এখন ভাজি বসিয়ে দিয়েছি, রুটিও অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। নাস্তা বানানো শেষ করেই টেবিলে দিয়েছি, যে যার মতো উঠে খাবে। আমারও সকালে নাস্তা করা কমপ্লিট। নাস্তা খাওয়া শেষ করে কিন্তু আবার পাকঘরে চলে এসেছি। আজকে দুপুরে রান্না তেমন কোনো ঝামেলা নেই। আগে তরকারি রান্না আছে, সেই সাথে মাছ ভাজি করে নেব আর ভাত রান্না করে নেব। হাতে তেমন কোনো কাজ নেই, তো চিন্তা করলাম একটা কেক বানিয়ে রাখি। যেহেতু ছেলে মেয়ের স্কুল আছে, তারাও টিফিনে নিতে পারবে। এখানে আমি আজকে নিজের মতো করে একটা পাউন্ড কেক বানিয়ে নিচ্ছি। কেক বানানোর জন্য নিয়েছি 3টা ডিম, 1/3 কাপ চিনি, সামান্য পরিমাণ লবণ আর ভ্যানিলা এসেন্স দিয়েছি। আজকে আটা দিয়ে কেকটা তৈরি করব। তো এখানে কিন্তু চালনিতে 1 কাপ আটা নিয়েছি, সাথে বেকিং পাউডার 1 চা চামচ, বেকিং সোডা 1/4 চা চামচ দিয়েছি। এই পর্যায়ে উপকরণগুলো চেলে নিলে কেকটা খুবই স্পঞ্জি এবং সফট হবে। এই তো কেকের জন্য সব উপকরণ রেডি। এখন বিটার দিয়ে ডিম এবং অন্যান্য উপকরণগুলো বিট করে নিব। এই তো বিটারে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। এই পর্যায়ে আমি রেগুলার রান্নার তেল দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। পাউন্ড কেকগুলোতে তেলের পরিমাণ কম দিলেও চলে, আবার চাইলে স্কিপও করা যায় তেলটা। তবে তেলটা দিলে কেকটা খেতে ভালো লাগে এবং ময়েস্ট লাগে, ড্রাই লাগে না। তেলটা দেওয়ার পর বেশি একটা বিট করা যাবে না, জাস্ট 1 থেকে 2 মিনিট বিট করে নিলেই হবে। তো এরই মধ্যে আমি যে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি সেগুলো অল্প অল্প করে দিয়ে বিটারের মাধ্যমে এখন মিশিয়ে নিচ্ছি। তো এখানে 2 চা চামচ গুঁড়া দুধ 1/2 কাপ পানিতে মিশিয়ে নিয়েছি। কেকের মিশ্রণের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও ইউজ করতে পারেন। বাসার সবাই যেহেতু অরেঞ্জ ফ্লেভারটা বেশি পছন্দ করে, যার জন্য এই পর্যায়ে 1/4 চা চামচ অরেঞ্জ ফ্লেভার ইউজ করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই পর্যায়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার ইউজ করলে কেক চুপসে যাবে না। আপনারা কিন্তু এই পর্যায়ে ভিনেগারের বদলে লেবুর রসও ইউজ করতে পারেন। এখন উপকরণগুলো 2 থেকে 3 মিনিট বিট করে নেব। এর মধ্যে আমার কেকের ব্যাটারটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে অরেঞ্জ ইমালশন দেওয়ার কারণে। তো আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, দেখে কিন্তু বুঝতে পারছেন ঠিক এইরকম একটা কেকের ব্যাটার হবে। কেকটা সেট করার জন্য মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে মোল্ডের ভিতরে তেল ব্রাশ করার পর কাগজ, বেকিং পেপার ব্যবহার করতে পারেন। আমি আটা ছিটা দিয়ে নিচ্ছি, এতে করে বেকিং পেপারে কাজ করবে। আমার কাছে কাগজ, বেকিং পেপারের চাইতে আটা গড়িয়ে নিলে বেশি সুবিধা হয়। তো এরই মধ্যে আমার মোল্ড কিন্তু রেডি। এখন বেটারটা এর ভিতরে দিয়ে সেট করে নিব। মোল্ডের ভিতরে সম্পূর্ণ বেটারটা দিয়ে দিলাম। একটা কাঠি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, এতে করে কেকের ভিতর বড় ধরনের কোনো বাবলস থাকবে না। আমি আপনাদেরকে বেশ আগে এই টুটি ফুটি বানানো দেখিয়েছিলাম, সেটাই আজকে কেকে ইউজ করব। দেখেন এই টুটি ফুটিগুলো দেখতে কি যে সুন্দর লাগছে। কেকের মধ্যে দেওয়ার কারণে কেকটা বেশ কালারফুল হবে, খেতেও অসম্ভব মজার হবে। তো সবকিছু মিলিয়ে কেকটা কিন্তু রেডি। আমি ওভেনে বেক করে নিব। আপনারা চাইলে চুলায় বেক করে নিতে পারেন। এই কেকটা চুলায় কম আঁচে বসিয়ে 35 মিনিটের জন্য বেক করে নেবেন। আমি ওভেন প্রথমে 10 মিনিট প্রি হিট করে নিয়েছি। আপ ডাউন হিট অন করে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিটের জন্য বেক করে নিয়েছি। এর মধ্যে কেকটা বেক হয়ে গিয়েছে। কেকটা দেখেই মনে হচ্ছে অনেক ভালো হয়েছে। তো কেকটা ফ্যানের নিচে ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি। কেকটা বসিয়ে আমি বাসার সব কাজ সেরে নিয়েছি। টুকটাক যে রান্না বান্নার কাজ ছিল সেগুলোও করে নিয়েছি। আপনাদের ভাইয়াও বাসায় আছে, তো কেকটা কেটে নিচ্ছি। কেকটা বেশ ভালোই হয়েছে, কেকের ভিতরটাও অনেক সফট হয়েছে। আজকে আর বিকেলের নাস্তা ঝামেলা নেই, এই দিয়ে বিকেলের নাস্তার কাজ হয়ে যাবে। আমাদের দুজনের না হলেও চলবে, ওদের 2 ভাই বোনের নাস্তার কাজ হয়ে যাবে। ছেলেমেয়েরা স্কুল থেকে আসলে ভাতের চেয়ে নাস্তার আইটেমটা দেখলে তাদের মনটা বেশি খুশি হয়ে যায়, তাই বানিয়ে রাখলাম, আসলে খেতে পারবে। এইদিকে আপনাদের ভাইয়া আর আমি টেস্ট করে নিচ্ছি খেতে কেমন হয়েছে। আপনাদের ভাইয়ার কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটি লাইকে পারা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।